আমলের বাড়ি এটা দেখছেন, ঠাকুরের আমলের বাড়ি দেখুন। ওই মাটির বাড়িটা হ্যাঁ, যেটা মাটির বাড়িটা ঠাকুরের আমলের বাড়ি, 300 বছরের বাড়ি। আজকের ভিডিওয় তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছে ঠিক ফাইনালি আমি কামারপুকুর রামকৃষ্ণ মিশন। আর এই যে বিশাল বড় পুকুর, এটা হচ্ছে হালদার পুকুর নামে পরিচিত। ঠিক পিছন দিকে রামকৃষ্ণ মিশনের গেটটা, এটা ঠিক কামারপুকুর থেকে 2 কিলোমিটার দূরে এই কামারপুকুর মিশনটা রয়েছে। আমাদের সেই কামারপুকুর মিশনে আমরা চলে এসেছি। আর এখানের কিছু টাইমিং নির্ধারিত করা রয়েছে, সেই টাইমিংটাও তোমাদেরকে বলবো। যে এইখানে দুপুরবেলায় কিন্তু কোনো রকম প্রবেশ করা যায় না। তো এইখানে প্রবেশ করতে গেলে সেই টাইমিংটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। যারা যারা রামকৃষ্ণ মিশনে আমরা বিকেলে আসবো, আছি বিকেলে দেবো। রামকৃষ্ণ মিশনের যে ঢোকার যে সময় তালিকাটা, সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। যে রামকৃষ্ণদেবের যে পুরনো বাড়ি, যে জন্মস্থান রয়েছে, সেখানে কিন্তু কোনো রকম ফটো বা ভিডিও করা নিষিদ্ধ মানে কি কঠোরভাবে নিষিদ্ধ। সেই কারণে আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাবো এই রামকৃষ্ণ মিশনের ভিডিওটা। তোমরা যদি আসতে চাও, আরেকবার বলছি, কামারপুকুর থেকে ঠিক 2 কিলোমিটার দূরে লাহা বাজার থেকে ডান দিকে এই কামারপুকুর মিশনটা অবস্থিত। এই কামারপুকুর মিশনের গেটের কাছেই আমি সম্পূর্ণ দাঁড়িয়ে রয়েছি। ঠাকুর মানিক রাজার বাড়িতে আম খেতে গেছিলেন, আম খেয়ে কোন আম গাছটা এটা? আম খেয়ে আমের আঁটিটা এনে বসিয়ে দিয়েছিলেন সেই গাছে। আবার গাছ করে এখানে বসিয়ে তো যাই হোক, রামকৃষ্ণ মিশনটা বন্ধ ছিল, কাকিমাকে পেয়ে গেলাম। এনারা একটু গাইডের কাজ করেন এইখানের বিস্তারিত আশেপাশের যেসব জায়গাগুলো আছে, সবার পক্ষে তো জানা সম্ভব নয়। তো এনারা গাইড করেন যারা এই পর্যটকরা আসে এই রামকৃষ্ণ মিশনে। তো এনাকে পেয়ে গেলাম, ইনি এখন নিয়ে যাচ্ছে রামকৃষ্ণ দেবের আশেপাশে যেই জিনিসগুলো দেখার, যেখানে আমরা ক্যামেরা করে তোমাদেরকে দেখাতে পারবো, সেই জায়গায় আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে। আর দেখি কাকিমা আমাদেরকে কি কি জিনিস গাইড করে। এইটা হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির। আচ্ছা। আর এই যে কাঠামোটা দেখছেন দুর্গা মায়ের, হ্যাঁ, ঠাকুরের আমলের কাঠামো। আচ্ছা। এই কাঠামোতে যেই ছেলেটি দুর্গা প্রতিমাকে মাটি দিয়ে তৈরি করেছিলেন, হ্যাঁ, সেই ছেলেটি দুর্গা প্রতিমায়ের চোখ আঁকছিলেন, চোখ খসে খসে পড়ে যাচ্ছিলেন। আচ্ছা। তখন রামকৃষ্ণদেব ছিলেন, স্বইচ্ছায় দুর্গা প্রতিমায়ের চোখ এঁকে চোখ প্রদান করে অজ্ঞান হয়ে গেছিলেন। আচ্ছা। ঠাকুরের মা চন্দ্রমণি মুখে হাতে জল দিয়ে ঠাকুরের জ্ঞান ফিরিয়েছিলেন। রামকৃষ্ণর দাদা রামকুমার নিজে পুজো করেছিলেন এই দুর্গা মাকে। রামকৃষ্ণর বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিজে পুজো করেছিলেন এই দুর্গা মাকে। সেই থেকে এই কাঠামোতে নতুন করে মাটি দিয়ে লাহাবাবুরা দুর্গা প্রতিমাকে তৈরি করে দুর্গা পুজো করে। 10 দিন যাত্রা হয়, 10 দিন খাওয়ান দাওয়ান হয়, পাঠশালার ভিতরে কুমারী পুজো হয়। কোন সময় হয় এটা? এটা আশ্বিন মাসে হয়। এটা হচ্ছে রামকৃষ্ণর পাঠশালা, আটচালা। এই পাঠশালাতে মাস্টার মশাই বলেছিলেন গোদাইকে বিয়োগ করতে। গোদাই বলছে আমি বিয়োগে নেই, যোগে আছি। যোগ করলে ভগবানের সঙ্গে ভক্তের সঙ্গে যোগাযোগ থাকবে। তোমরা মন্দিরেও ঢুকতে পারো। যোগ করলে ভগবানের সঙ্গে ভক্তের সঙ্গে যোগাযোগ থাকবে, আর বিয়োগ করলে ভগবানের সঙ্গে ভক্তের সঙ্গে কাটাকুটি বিচ্ছেদ হয়ে যাবে। ঠাকুর তো ঝগড়াটি থাকেনি। মাস্টার মশাই যখন যোগ দিয়েছিলেন যোগ করেছে, যখন বিয়োগ দিয়েছে তখন বিয়োগ আর করে না। মাস্টার মশাই বলছে গোদাই তুই বিয়োগ করলি না যোগ করলি? বলছে ওই যে ভগবানের সঙ্গে ভক্তের সঙ্গে যোগাযোগ থাকতে হবে। আচ্ছা। বিয়োগে কাটাকুটি বিচ্ছেদে নেই। মাস্টার মশাই মেরেছিলেন, যখনই মেরেছে বলছে দুঃশালা তোর পাঠশালাতে তোর রইল লেখাপড়া, তোর মতো চালকলা বিদ্যে শিখতে আমি আসিনি। সেই পাঠশালা হচ্ছে এইটা, ঠাকুরের বাবার আমলের কাঠামো। 1304 সালে খড়ের ছাউনি ছিলেন, আচ্ছা। খড়টা আগুনে ধরে যাওয়ার পর টিনের ছাউনি দিয়েছে। সেই পাঠশালা আটচালা। আর ওইটা হচ্ছে ঠাকুরের হাতে লেখা। আগেকার যুগে তো আর পেন থাকে না। পূর্ণিমাতে পুতুল নাচ হতো, মেলা বসতো ওই জায়গাতে। আচ্ছা, পুতুল নাচ হতো এই জায়গাতে? হ্যাঁ, ওই জায়গাতে পুতুল নাচ হতেন। লাহাবাবুরাই পুতুল নাচ করাতেন, লাহাবাবুরাই মেলা বসাতেন। লাহাবাবুদের তো এগুলো জায়গা সব। আপনি তাহলে লাহাবাবুদের বংশধর? আপনার নাম? আচ্ছা। আপনাদের যেই মানে বংশধরের কথা হচ্ছে, কত পিঢ়ির আগেকার ঘটনা এটা? কত সালের? 1257 প্রতিষ্ঠা হয়েছে। ওকে। আর তোমার তারও আগে ধর্মদাসরা এখানে জমিদারি কথা, জমিদারি স্টেটটা পায়। আচ্ছা। সেই সময় থেকেই আমাদের জমিদারি কথা চালু হয়। ওকে। তো বর্তমানে আমরা জেনারেশনরা আমরা এইগুলো রক্ষণাবেক্ষণ করি। আচ্ছা। অর্চনা করি। আপনারা ওই জমিদার বংশেরই বংশধর তো? বংশেরই বংশ। এখন কতগুলো বংশধর রয়েছে, কত পরিবার রয়েছে? আনুমানিক ধরে নেন আমাদের টোটাল ফ্যামিলি পরিবার হচ্ছে 500+। এই লাহাবাজারেই রয়েছে না অনেক দূর? বিভিন্ন জায়গায় কর্মসূত্রে, আচ্ছা। বিভিন্ন
রাজ্যের বাইরে বাইরে যেতে হয়েছে তাদের। যেতে হয়েছে কর্মসূত্রে। লাহাবাজারে কতগুলো পরিবার রয়েছে আপনার? লাহাবাজারে মোটামুটি 250-র উপর পরিবার আছে। লাভ এই কামারপুকুর কামারপুকুর চত্বরটায়? অঞ্চলে। ও এখনো 250 পরিবার রয়েছে? পরিবার কামারপুরের মধ্যে রয়েছে। আচ্ছা, সেই সময় তাহলে কতগুলো পরিবার ছিল? সেই সময় আনুমানিক ধরে নিন না প্রায় 100 পরিবার উপর ছিল আচ্ছা, এই লাহাবাজারেই, সেই তো? লাহাবাজারে। আচ্ছা, তারপর থেকে আস্তে আস্তে তাহলে এই লাহা জমিদারদের নাম অনুসরণ করে এই লাহাবাজারটা লাহাবাজার হয়েছে। লাহাবাজার। এটা লাহামাটি না লাহাবাজার? এটা লাহাবাজার। লাহাবাজার বলা হয়, সেই তো, যেটা দিয়ে আমরা ডান দিকে ঘুরলাম। ঠিক আছে। এটা লাহা। এটা হচ্ছে ধর্মদাস লাহা কামারপুকুরের জমিদার ছিলেন। আচ্ছা লাহা বাবুর কন্যা হচ্ছে যে প্রসন্নময়ী বাল্য বিধবা ছিলেন। আচ্ছা রামকৃষ্ণদেব যখন গোপাল জ্ঞানে আদর যত্ন করতেন, গোপাল জ্ঞানে পুজো দিতেন, হুম গোপাল বলে ডাকতেন, ঠাকুর ওকে প্রসন্ন দিদি বলে ডাকতেন। ঠাকুর যখন বিয়ে করতে গেছিলেন, প্রসন্ন দিদি, ঠাকুরের বাবা তো গরিব ব্রাহ্মণ ছিলেন, আচ্ছা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, এই প্রসন্ন দিদির কাছে গয়না ধার করে নিয়ে যেয়ে মা শারদাকে পরিয়ে ঠাকুরের বিয়ে হয়েছিলেন। আচ্ছা। ঠাকুর পরের ধান নেবে না বলে যার গয়না তাকেই ফেরত দিয়েছিলেন। এটা গয়া বিষ্ণুর সঙ্গে শয়লা দেখতে গিয়ে শলার মালা পরে ঠাকুর সাঙাত পাঠাচ্ছে। আগেকার যুগে সাঙাত বলতেন, এখনকার যুগে বলছে বন্ধু। সাঙাত তো আর কেউ বুঝে না, হুম হুম। ওই লেগে বলছি। আমরা ঢুকছি এখন লাহাবাবুদের বাবুদের বিষ্ণু মন্দিরে, বিষ্ণু বর্গী মন্দির। মারাঠা আমলের বিষ্ণু মন্দির। উপর নিচে 3 তলা, নিচে আছে আন্ডারগ্রাউন্ড, পরপর 2 তলা। টেরাকোটা দিয়ে আছে, পোড়ামাটির কাজ করা আছে। বর্গীর আমলের বিষ্ণু মন্দির, বর্গীর আমলের এটা? বর্গীর আমলের। এটা হচ্ছে বর্গীরা আক্রমণ করতে আসতেন, ডাকাতি করতে আসতেন। লাহাবাবুরা টাকা পয়সা গয়নাগাটি দিয়ে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে বসে থাকতেন। তাহলে এর নিচেও আন্ডারগ্রাউন্ড রয়েছে? হ্যাঁ, আপনারা জুতো পা দিয়ে হাঁটছেন ছাদের উপরে। আচ্ছা, এটা আচ্ছা, আমরা যেমন যে আছে বর্গী, হ্যাঁ এর নিচে আছে? হ্যাঁ, এখন বন্ধ করে দিয়েছে। যেমন বর্গীরা লুটপাট করতে আসতেন, লাহাবাবুরা টাকা পয়সা গয়নাগাটি দিয়ে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে বসে থাকতেন। আচ্ছা। তাদের লুটপাট সারা হয়ে গেলে দুধ দিয়ে চলে যেতেন। লাহাবাবুরা সুড়ঙ্গ ধরে দেখছে বর্গীরা ডাকাতরা কত দূরে গেলেন, দেখছে বহু দূরে চলে গেছে। তখন ওরা বেরোতো? তখন মেয়েদেরকে ছেলেদেরকে বলতেন, যে যার টাকা পয়সা গয়নাগাটি নিয়ে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে আছো, সে তার বাড়িকে নিয়ে চলে যাও। সে তার বাড়িকে নিয়ে চলে যেতেন। আচ্ছা। ডান ধারের ঘর উপরে, বাঁ ধারের ঘর নিচে। লাইটটা জ্বালা। আচ্ছা হ্যাঁ, বলুন। আর ঠাকুরের যখন 5 বছর বয়স ছিলেন, ঠাকুরের মা খাইয়ে দাইয়ে পাঠশালায় পাঠাতেন ব্যাগপত্র গুটিয়ে নিয়ে। ঠাকুর পাঠশালায় না গিয়ে, ওই যে মাস্টার মশাই মেরেছিলেন, পাঠশালায় না গিয়ে বিষ্ণু মন্দিরের কোণে লুকিয়ে বসে থাকতেন। আচ্ছা। ওই যে নারায়ণ শিলাকে পুজো করতেন, ঠাকুর ধ্যান করতেন। আর সিলেটের মধ্যে মা কালীর ছবি আঁকতেন, ওই যে ঠাকুরের চাঁচু বসানো আছে ওই মন্দিরে। ওই যে মাস্টার মশাই মেরেছিলেন তো, তার ভয়ে যেতেন না ঠাকুর। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দেড়ে গ্রামে পৈতৃক ভিটে ছিলেন, কামারপুকুর থেকে 4 কিলোমিটার দূরে। আচ্ছা। দেড়ে গ্রামে পৈতৃক ভিটে ছিলেন। রামানন্দ রায় ছিলেন জমিদার। মিথ্যা মামলায় সাক্ষী দিতে বলেছিলেন, মিথ্যা সাক্ষী দেয়নি বলে জমিদার তাড়িয়ে দিয়েছিলেন। ঘরের ঠাকুর নারায়ণ শিলাকে কোথায় রেখে পালিয়ে আসবে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আর ওদের ফ্যামিলিকে সঙ্গে করে নিয়ে দেড়ে গ্রাম ছেড়ে পালিয়ে এলেন কামারপুকুরে। কামারপুকুরে যে ধর্মদাস লাহা ছিলেন, সুগুলাল গোস্বামী ছিলেন, এইখানে জায়গা দিয়েছিলেন। আচ্ছা। আর যে পার্কিংটা আছে, পার্কিং এর নিচেতে 1 বিঘে 10 ছটাক জমি দিয়েছিলেন লাহাবাবু। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে তুমি চাষ করে খাবে, 1 বিঘে 10 ছটাক জমি দিয়েছিলেন। আর এই শিবকে পুজো দিতেন। কামারপুকুরের ঘাটটা আসুন বলে বুঝিয়ে দিচ্ছি। শিবটা দেখুন ঠাকুরের আমলে, ঠাকুরের মা হত্যে দিয়ে পড়েছিলেন কামারপুকুরে। ঠাকুরের দাদা রামকুমার দক্ষিণেশ্বরে পূজারী ছিলেন, ঠাকুরকেও নিয়ে গেছিলেন। ঠাকুর দক্ষিণেশ্বরে গিয়ে গঙ্গার পাড়ে কান্নাকাটি করছিলেন, মায়ের লেগে পাগল হয়েছিলেন। গ্রামের ছেলেমেয়েরা ঠাকুরের মা চন্দ্রমণিকে বলছে, তোমার ছেলে পাগল হয়েছে ওর দাদার সঙ্গে দক্ষিণেশ্বরে গিয়ে। ঠাকুরের মা চন্দ্রমণি এই যে কামারপুকুরে স্নান করে গোপেশ্বর শিব মন্দিরে হত্যে দিয়ে পড়ে আছে 3 দিন 3 রাত, না খাওয়াই না দাওয়াই। আমার ঠাকুরের পাগলামি ভালো করে দাও। 3 দিন পর ওই গোপেশ্বর সব, ওই শিব সব নেই আদেশ করেছিলেন যে তোর ছেলে পাগল নয়, তোর ছেলে ভবতারিণীকে পাওয়ার লেগে পাগল। তোর ছেলে ভবতারিণীকে পেয়েছে, পাগল ভালো হয়ে গেছে। যে কামারপুকুর দেখতে এসেছেন, পুকুরের নামে গ্রামের নাম কামারপুকুর, জেলা হুগলি। কামাররা চারিপাড়ে বসবাস করেছিলেন, লুয়াপাত তৈরি করেছিলেন। এখনও সেই কামাররা বসবাস করে আছে, লুয়াপাত তৈরি করে না, সোনার উপর কাজ করে। লাহারা আছে, কামাররা আছে, ময়রারা আছে, আরও 5 জন বসতি করে আছে কামারপুকুরের পাড়ে। সেই পুকুরের নামে গ্রামের নাম কামারপুকুর, জেলা হুগলি। এইটা হচ্ছে ধনী কামারিনীর বাড়ি, কিন্তু জুতো খুলে উঠতে পারেন। যে মেন মন্দিরটা বন্ধ আছে, ওই মেন মন্দিরের ভিতরে রামকৃষ্ণদেবের ঢেঁকিশালায় জন্ম হয়ে ধান সেদ্ধ উনুনে গড়িয়ে পড়ে গেছিলেন। এই ধনী কামারিনী দেখছে ঢেঁকিশালায় রামকৃষ্ণ দেখা পায় না। মাটির ধান সেদ্ধ উনুন থেকে একটা আগুনের জ্যোতি উঠছে।
ধনী কামারিনী বলছে কেন জ্যোতি উঠছে, প্রদীপটাকে জেলে নিয়ে দেখি। প্রদীপটাকে জেলে নিয়ে দেখছে উনুনে রামকৃষ্ণ ঠাকুর সেই উনুনে গড়িয়ে পড়ে যে ছাই পাঁশ মেখে শিবমূর্তি হয়ে গেছে। ধনী কামারিনী ঢেঁকিশালে প্রদীপকে নামিয়ে দিয়ে ছাই পাঁশ সহ উনুন থেকে বের করে নিয়ে কোলে করে তুলে নিয়েছে। নিয়ে নিজের আঁচল দিয়ে যত মুছছে গোদাইয়ের গা থেকে আগুনের জ্যোতি বেরোচ্ছে। ছাই পাঁশগুলো মুছে দিয়ে মেন মন্দির থেকে কোলে করে গোদাইকে নিয়ে পালিয়ে এলেন বাপের বাড়িতে। যত দিন যায় গোদাইকে লালন পালন করলেন ধনী কামারিনী। লালন পালন করতে করতে গোদাই তো বড় হলেন। যখন গোদাই বড় হলেন, গোদাইয়ের দাদা বৌদি মা বাবার আদেশ ছিলেন, আমাদের গোদাই হচ্ছে ব্রাহ্মণের ছেলে, পইতে দেবো, বড় হয়েছে পইতে দেবো, ভিক্ষা দেবো। গোদাই বলছে তোমরা যদি পইতে দাও তোমার সাথে পইতেও নেবো না, ভিক্ষাও নেবো না। ধনী কামারিনী বলছে হ্যাঁ রে গোদাই, তুই হচ্ছিস ব্রাহ্মণের ছেলে, আমি হচ্ছি কামারের মেয়ে। কামারের মেয়ের কাছে মানুষ হয়েছিস, বড় হয়েছিস, তো কি হয়েছে? তো দাদা বৌদি মা বাবার আদেশ, তোকে পইতে দেবে, তুই ভিক্ষা নিবি, তুই কত ভালো জিনিস। নইলে তোকে পইতে দেবে, তুই কার কাছে ভিক্ষা নিবি? গোদাই বলছে জাতপাতের কোনো বিচার নেই, মায়ের কোনো জাত নেই, মা হচ্ছে সবাই সমান। তুমি যদি আমাকে পইতে দাও তোমার হাতে আমি ভিক্ষা নেব। এই ধনী কামারিনী পইতে দিয়েছিলেন, পইতের সময় ভিক্ষা দিয়েছিলেন। এইটা হচ্ছে ধনী কামারিনীর বাড়ি, বাপের বাড়ি। এইটা হচ্ছে ভবতারিণীর দক্ষিণেশ্বরে যেমনি ভবতারিণীর মন্দির আছে, আমাদের কামারপুকুরেও সেই ভবতারিণীর মন্দির এইটা। আচ্ছা। আর দক্ষিণেশ্বরের কালীটা হচ্ছে কালো, এটা হচ্ছে শ্যামা কালী। রাধাচরণ দাসের ঠাকুর বাড়ি কলকাতা বড় বাজারে থাকে। রামকৃষ্ণ দেবের যখন 14 দিনের লেগে মেলা বসে, প্রথম মেলার সময় আসে, এসে মায়ের এখানে 2-4 দিন থেকে মায়ের সেবায়িত করে। নিত্য মায়ের সেবায়িত হয়, এখানে লোক আছে। ওই যে 2 তলা রেলিং দিয়া টিনের বাড়িটাই যে ঢাকা পড়ে গেছে, হলুদ বাড়িটা না টিনের বাড়িটা দেখো, ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠাকুর বউ সেজে ঢুকেছিলেন। এই যে ভাঙা টিনটা নিচে আছে, উপরে এই যে টিনটা আছে, ঠাকুর বউ ওই যে ঢাকা পড়ে গেছে। সদাই মেয়েদের সঙ্গে খেলাধুলা করতেন, যত দিন যায় ওই বাড়িতেই খেলাধুলা করতেন। দুর্গাদাস পাইনের মেয়ে বড় হলেন, গোদাইও বড় হলেন। গোদাই যত দিন যায় দুর্গাদাস পাইন গোদাইকে আর চিনতে পারে না। বলছে দেখ আমার মেয়েরা বাড়ির বাইরে বেরোয় না, পর পুরুষের মুখ দেখে না, এই অন্দরমহল থেকে তুই চলে যা, কেননা তুই বড় হয়েছিস, আমার মেয়েগুলিও তো বড় হয়েছে, পরিবার আছে অন্দরমহলে। এই অন্দরমহলে তুই যদি ঢুকিস লোকে দেখে বলবে কি, যা এখান থেকে চলে যা। গোদাইয়ের হাতটি ধরে, গোদাই কেনা চিনতে পেরে গোদাইয়ের হাতটি ধরে দুর্গাদাস পায়েন তাড়িয়ে দিলেন। গোদাই কি বলেন, লাহাবাবুদের কামারপুকুরের শনি মঙ্গলবারে সবজির হাট হয়, 3টের থেকে হাট বসে, সেই হাট এখনো হয়। হাটে চলে গেল, যে 2 হাত চুড়ি পরেছে, শাড়ি পরেছে, বউ সেজেছে, সেজে একটি হাতে মানে সুতোকে নিয়ে এসছে, এরকম হাতে করে সুতোকে নিয়ে এসছে। নিয়ে এসে দুর্গাদাস পায়েনকে বলছে আমাকে একটু জায়গা দেবে, আমি হচ্ছে তাঁতি দেবো, মেয়ে মানুষ। লাহাবাবুদের কামারপুকুরের শনি মঙ্গলবারে চুড়ি শাড়ি নিয়ে গেছিলাম, বিক্রি হয় না, রাতটুকু জায়গা দাও, সকাল হলে চলে যাব। দুর্গাদাস পাইন গোদাই কেনা চিনতে পেরে বলছে হ্যাঁ তুমি মেয়ে মানুষ, রাত্রেবেলা বউ মানুষ কোথা যাবে? ওই যে আমার মেয়েগুলি অন্দরমহলে আছে, অন্দরমহলে চলে যাও। অন্দরমহলে যখনই গেলেন দুর্গাদাস পাইন, অন্দরমহলে যখনই গেলেন তখন মেয়েগুলি চিনতে পেরেছে গোদাইকে, হ্যাঁ রে গোদাই, তোর তো সারাদিন দেখাও পাওয়া যায় না, খাওয়া দাওয়াও হয় না, তোকে মিষ্টি জল দিচ্ছি, মিষ্টি জল খা। মিষ্টি জল খেয়েছে, খেয়ে মেয়েদের সঙ্গে গল্প করছে। গল্প করতে করতে অনেক রাত হয়েছে। গোদাই মেয়েদের সঙ্গে লাচ গান করছে। লাচ গান করতে করতে আরও রাত হয়েছে। গোদাইয়ের দাদা বলছে তাই তো এত যে রাত হয়েছে, আমাদের গোদাই কেন বাড়ি ফিরল না? আমি ননঠনটা জেলে নিয়ে খুঁজে দেখে আসি আমাদের গোদাই কোথায় গেল। গোদাইয়ের দাদা ননঠনটা জেলে নিয়ে খুঁজতে বেরিয়েছে, গোদাই গোদাই করে ডাকছে। গোদাই সেই মেয়েদের সঙ্গে লাচ গান করছে, অন্দরমহল থেকে সাড়া দিচ্ছে, যাই গো দাদা, যাচ্ছি গো দাদা বলে সাড়া দিয়েছে। যখনই সাড়া দিয়েছে দুর্গাদাস পাইন চিনতে পেরেছে গোদাই আমার অন্দরমহলে কি করে ঢুকেছে। গোদাই তো সাড়া দিয়েছে, তাহলে গোদাই অন্দরমহলে কি করে ঢুকেছে? আমাদের তো মেয়েদের বেটা ছেলের মুখ দেখা বারণ, তাহলে কি করে ঢুকেছে? তখন গোদাই বলছে দাগ রে শালা দাগ, তোর তো খুব অহংকার ছিল, তোর অহংকার চূর্ণ করার লেগে আমি তোর অন্দরমহলে ঢুকলাম, তুই আমাকে চিনতে পারলি না, আমার হাতটা ধরে তাড়িয়ে দিলি। আমি লাহাবাবুতে কামারপুকুরের শনি মঙ্গলবারে সবজির হাটে গিয়ে 3টের থেকে চুড়ি শাড়ি পরে বসে যে তোর অন্দরমহলে ঢুকলাম, তুই তো আমাকে চিনতে পারলি না। তা আমি তোর মেয়েদের সঙ্গে মিষ্টি জল খেলাম, গল্প করলাম, সারা রাত তো লাজ গান করলাম তোর মেয়েদের সঙ্গে, দাগ রে শালা দাগ, তোর অহংকার চূর্ণ কর দেওয়ার লেগে তোর অন্দরমহলে ঢুকলাম। তখন দুর্গাদাস পায়েন বলছে গোদাই আমার অন্দরমহলে ঢুকেছিল, আমার তো অহংকার ছিল, অহংকারের লেগে আমি ঢুকতে দিইনি অন্দরমহলে, তাহলে আমার কি আর হবে? আমি সকাল হলে লোকের কাছে মুখ দেখাবো কি করে? পাড়ার লোকের কাছে সবাই তো বলবে গোদাই আমার তোমার অন্দরমহলে ঢুকে সারা রাত কাটিয়েছে।
তোমার অহংকার শূন্য করে দিয়েছে, লাজ গান করেছে, মিষ্টি জল খেয়েছে। গোদাই আমার শাড়িকে খুলতে খুলতে দাদার কাছে চলে গেল। সেই বাড়ি হচ্ছে ওইটা, দুর্গাদাস পাইনের অহংকার যেটা এই শূন্য করা টিনের যাবে। বাড়িটা দেয়, টিনের ওতে কি বাড়িটা। এখন লোকজন থাকে না? হ্যাঁ, লাহাবাবুরা থাকে। ও লাহাবাবুদেরই ওই বংশধর। দুর্গাদাস পাইনের লজ্জা পেয়েছিলেন না, মেয়েদের সঙ্গে গোদাই কাটিয়েছিলেন। আগেকার যুগে তো ঢুকতে দিতেন না কাউকে। আচ্ছা, ওই লজ্জার ভয়টা লাহাবাবুদেরকে বাড়িতে বিক্রি করে দিয়ে, ঠাকুরের আমলে বাড়িতে বিক্রি করে দিয়ে চলে গেছে, মেয়েকে নিয়ে, পরিবারকে নিয়ে, নিজেও এখন চলে গেছে। ওনাদেরই বংশধর থাকেন না? ওদেরই বংশধর, লাহাবাবুরা নিয়েছে, ওই লাহাবাবুদেরই জায়গা ওইটা। এই বাড়িটা ঠাকুরের আমলের বাড়ি, সীতানাথ পাইনের বাড়ি, ওইখানেই নিয়ে যাচ্ছি। এই বাড়ি ঠাকুর এই গেট দিয়ে যাতায়াত করতেন। এটা দেখছেন ঠাকুরের আমলের বাড়ি, দেখুন ওই মাটির বাড়িটা হ্যাঁ, যেটা মাটির দেখেন? বাড়িটা ঠাকুরের আমলের বাড়ি, 300 বছরের বাড়ি, খড়ের 300 ছাউনি। বছরের? হ্যাঁ, 300 বছরের মাটির বাড়ি পাইন এটা। বাবুদের বাড়ি দেখুন। শ্রী রামকৃষ্ণদেব মহাভারত, চণ্ডীপাঠ, গীতাপাঠ, রামায়ণ পাঠ বন্ধু বান্ধব নিয়ে এই বাড়িতেই পড়তে আসতেন, যাতায়াত করতেন। সেই গেটটাও রেখে দিয়েছে এখনো। আচ্ছা, সেই ছেলেটি শিবরাত্রির সময় শিব সেজে নাটক করবে, সেই ছেলেটি মানে অসুস্থ হয়েছিলেন, সেই ছেলেটি আসতে পারে না। পাড়ার ছেলেমেয়েরা সবাই নাটক দেখতে এসে বলছে, যেই ছেলেটি শিবরাত্রির সময় শিব সেজে নাটক করবে, সে যদি অসুস্থ হয় তাহলে কে নাটক করবে? আমরা তো উপোস করে আছি, শিবরাত্রি করেছি, আমরা তো ঘুমিয়ে পড়বো। বলছে ওই যে গোদাই আছে আমাদের, গোদাই নাচে গানে ভালো, গোদাইকে বলা হোক, গোদাই তোকে শিবরাত্রির সময় শিব সেজে নাটক করতে হবে। গোদাইকে যখনই বলছে হ্যাঁ আমি শিবরাত্রির সময় শিব সেজে নাটক করব। ত্রিশূলটা হাতে নিয়েছে, মহাদেবের সাজ করে এই জায়গার মধ্যে, তখন এটা মাটির জায়গা ছিলেন, তিরপল বিছিয়ে মাদুর বিছিয়ে নাটক দেখতেন সব। আচ্ছা। গোদাই এই জায়গার মধ্যে শিবরাত্রির সময় শিব সেজে নাটক করছে সারা রাত ধরে। নাটক করতে করতে মানে শিবের ভাব এসেছিলেন গোদাইয়ের। যখনই শিবের ভাব এসেছে, হাত থেকে ত্রিশূলটা মাটি পড়ে গিয়ে গোদাই অজ্ঞান হয়ে গেলেন। জুতো খুলে মন্দিরে উঠে কিন্তু ছবি তুলতে পারবে। ঠাকুর মানিক রাজার বাড়িতে গিয়েছিলেন খেলাধুলা করতে গিয়ে, আম দিয়েছিলেন মানিক রাজার বাড়িতে, আম খেয়েছিলেন। আমটা মুখে স্বাদ লেগেছিলেন, আম খেয়ে আমের আঁটিটা লুকিয়ে এনে নিজের হাতে বসানো শেখ গাছে, এটা ঠাকুর নিজে বসিয়ে দিয়েছিলেন। ঠাকুরের মা চন্দ্রমণি হালদার পুকুর থেকে স্নান করে সে যোগী শিবের ওইখানে প্রণাম করতে গিয়ে অজ্ঞান হয়ে গেছিলেন। যোগী শিবের জ্যোতিটা আলোটা এসে গর্বে লেগেছিলেন। তারপর ঠাকুর ঢেকিশালায় জন্ম হয়ে ধান সেদ্ধ উনুনে গড়িয়ে পড়ে গেছিলেন। ওইটা হচ্ছে শ্বেত পাথরের মন্দিরে বাবা বসে আছে, যখন ঢুকবে দেখবে ঠিক দেখবে। আর এই মাটির ঘরটা? মাটির ঘরটা হচ্ছে ঠাকুরের ঘর, এটা জন্মস্থান? ঠাকুরের জন্মস্থান। আচ্ছা, এইটা ঠাকুরের ঘর। এটাই ঢেকিশালটা বলছেন নাকি? ওইটা ঢেকিশাল শ্বেত আচ্ছা, পাথর। শ্বেত পাথরের ওইটা আর ঢেকিশাল। বাবা তো এটা থাকতেন, হ্যাঁ। ঠাকুরের বাবা মা থাকতেন ওইটাই। আচ্ছা, ঠাকুরের দাদা বৌদি থাকতেন ওই দিকটায়। আচ্ছা। তাকে বিয়ে করে এনে রেখেছিলেন মন্দিরের ভিতরে। মা শারদা গঙ্গা বাবার লেগে ভোরের বেলাতে স্নান করতে আসছে। ঠাকুর বলছে, একলা যাচ্ছ কেন হালদার পুকুরের ঘাটে? ডাইনে বাইনে জঙ্গল আছে, দিনের বেলাতে মানুষ ভয় খাচ্ছে, আর তুমি ভোরের বেলা গেলে তো ভয় খাবে। তুমি যদি গঙ্গা পেতে চাও, অষ্টসখী নিয়ে চলে যাও হালদার পুকুরের ঘাটে। অষ্টসখী স্বর্গের থেকে নেমে এসেছিলেন, এসে মন্দিরের ভিতরে গিয়ে মা শারদাকে এগিয়ে 4 জন, পেছুই 4 জন মাঝখানে করে নিয়ে আসছে, এনে হালদার পুকুরের ঘাটে দাঁড় করিয়ে দিয়েছে। মা শারদার ঠাকুরের পা থেকে গা থেকে গঙ্গা গড়িয়ে এসে মায়ের পায়ে পড়েছিলেন। সেই গঙ্গা হচ্ছে এটা আমাদের হালদার পুকুর, কামার পুকুরের গঙ্গা হালদার পুকুর। ঠাকুর চান করেছে এই ঘাটেতে, মা শারদা গঙ্গা পেয়েছে এই ঘাটেতে। ওটা মায়েদের জন্য ঘাট, এটা ছেলেদের জন্য। আমি রামকৃষ্ণ মিশনে এসেছিলাম, এই কাকিমাকে পেলাম গাইড হিসাবে। এনারা খুবই মানে কি বলবো, এই আশেপাশের গ্রামেই থাকেন। এনাদের পেটের ভাত, এনাদের জীবিকা। যারা যারা আমরা দূর থেকে আসি, যারা যারা রামকৃষ্ণ আসি, এই রামকৃষ্ণ দেবের মিশন সম্বন্ধে, তাদের আশেপাশের জায়গার সম্বন্ধে বলে এনাদের পেটের ভাত চলে। কাকিমা, আপনার নাম হচ্ছে? প্রতিমা। প্রতিমা। আমরা গাইড করি। তো এনারা গাইড করেন সব সময়, প্রত্যেক দিন আপনারা থাকেন? যদি এই কাকিমার সাথে আমি গাইড নিলাম, আর কাকিমা আমাদেরকে খুব পরিষ্কার করে, আমার ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারবে, খুব সুন্দরভাবে এক একটা জায়গা, ঠিক আছে, অনেক গাইডরা হয় না যে শর্টকাট করে ছেড়ে দেয়, এই প্রতিমা কাকি কিন্তু আমাদেরকে পুরোপুরিভাবে গাইড করে দেখালে। যারা যারা রামকৃষ্ণ মিশনে আসবেন, যদি গাইডের দরকার হয়, এই প্রতিমা কাকিমাকে দেখে নিন। আমার ভিডিওতে নিশ্চয়ই এনার বলার যে আমাদের পিছনে যে পরিশ্রম করলেন, তার জন্য কাকিমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা যখন আসবেন, যদি গাইডের দরকার হয়, এই প্রতিমা কাকিমার সাথে আপনারা যোগাযোগ করবেন। আমরা তোমাদেরকে এই রামকৃষ্ণ মিশনের ডিটেলসটা দেখাচ্ছি।
আর ঠিক রামকৃষ্ণ মিশনটা রয়েছে আমার পিছনে, তার অপোজিটে রয়েছে। এইগুলো হচ্ছে এই যে রুম নাম্বারগুলো দেওয়া রয়েছে, এইগুলো হচ্ছে গেস্ট হাউস। 3 দিন আগে এইগুলোকে ভাড়া করতে হয়। ভাড়া নয়, বললো এখানে থেকে যাওয়ার সময় এদের ফাউন্ডেশনে এদেরকে পে করে যেতে হয়। আর দেখতে পাচ্ছ আমি যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি একদম রামকৃষ্ণ মিশনের অপোজিটে। কেউ যদি থাকবো মনে করো তাহলে কিন্তু এখানে গেস্ট হাউস করা রয়েছে। যারা যারা আসবে এই ভিডিওর মাধ্যমে তারা কিন্তু বুঝতে পারবে এর টাইমিংটা কি রয়েছে। এটাই হলো রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ দেবের মন্দির। এখন খুব সহজেই তোমরা আসতে পারবে, কারণ জিপিএস সিস্টেম হয়ে গিয়ে আমরা কিন্তু যে কোনো জায়গায় অতি সহজেই আমরা সেটাকে সার্চ করে চলে আসতে পারি। তবুও আরেকবার বলে রাখছি তোমাদেরকে, এটা হচ্ছে হুগলি জেলা, কামারপুকুর থেকে 2 কিলোমিটার দূরে লাহাবাজার। লাহাবাজার থেকে ডান দিকে একটা রাস্তা এসছে, কিছুটা এলেই 100 মিটার এলেই তোমরা দেখতে পাবে এই রামকৃষ্ণ মিশনটা। ঠিক তোমাদেরকে আমি দেখাচ্ছি লাহাবাজারের যে মেন রাস্তাটা থেকে আমরা রামকৃষ্ণ মিশনে যে আসবো, সেই মুখটার কাছে আমি নিয়ে যাচ্ছি। আর নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে মুখটার কাছে দেখো কত কি দোকানপাট রয়েছে, বিভিন্ন মিষ্টির দোকান রয়েছে, হোটেল রয়েছে, খাবারের হোটেল রয়েছে। আরেকটা বলে রাখি, এইখানে ওই যে উনি যে বললেন, কাকিমা বললেন, এইখানের কিন্তু সাদা বোঁদে এখানের খুবই ফেমাস, খুবই বিখ্যাত সাদা বোঁদে লাহাবাজারের। আর সব মিষ্টির দোকানেই কিন্তু সাদা বোঁদে পাওয়া যাচ্ছে দেখো। এটাই কার পার্কিং নাকি? এটাই কার পার্কিং মনে হচ্ছে, সেই তো। আর এটা হচ্ছে কার পার্কিং। যারা যারা কার নিয়ে আসবে এইখানে তারা খুব সহজেই তারা কার পার্কিং করতে পারবে। আমি দুপাশের দোকানগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার রামকৃষ্ণ মিশনের ভিডিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। বাই। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে বেশি করে লাইক শেয়ার করো। আবার বলছি এই চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইবার করে এই চ্যানেলের সাথে থেকো। আর ভিডিওর শেষ পর্যন্ত, প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে বা কোন কোন জায়গায় ভুল হচ্ছে। আমি চেষ্টা করবো সেগুলোকে ঠিক করে তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি আমার এখানেই ভিডিও শেষ করছি। আমার কার চলে এসছে, আমি কিন্তু এবার বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে।